এক বনে স্বামীহারা টুনি তার মেয়ে টিনটিনের সাথে বসবাস করত। টুনি অনেক কষ্ট করে তার মেয়ে টিনটিনকে বড় করছিল। টুনি নিজে না খেয়ে তার মেয়েকে খাওয়াতো। একদিন টিনটিন, মা টিনটিন, কোথায় রে তুই? আমার কুড়ালটা একটু নিয়ে আয় তো। বনের মধ্যে আমি কাঠ সংগ্রহে চলে যাব। রান্না করার জন্য যে ঘরে কোনো কাঠ অবশিষ্ট নেই। কাঠ আনতে না পারলে যে আজ ঘরে চুলা জ্বলবে না। কোথায় গেলি রে মা? টিনটিন, নিয়ে আয় আমার কুড়ালটা একটু। টুনির ডাক শুনে টিনটিন ঘর থেকে কুড়াল নিয়ে আসে আর টুনিকে কুড়াল দিয়ে বলে, এই নাও মা তোমার কুড়াল। তোমার কাঠ কাটতে বুঝি অনেক কষ্ট হয়, তাই না মা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি যখন অনেক বড় হব তখন তোমাকে আমি কিছুতেই কষ্ট করতে দিব না। তোমার সব কাজ আমি করে দেব মা। মারে, তুই আমার নিশ্চয় কষ্ট দূর করে দিবি, কিন্তু কাঠ কেটে নয়। পড়াশোনা করে যেদিন বড় চাকরি পাবি সেদিনই আমার কষ্ট দূর হবে রে সোনা। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। আমার মতো তোর কপাল যেন না হয় রে মা। আমার জীবনে তো কষ্ট ছাড়া কিছুই পেলাম না আমি। আহা মা, এই জন্যই তো তোমাকে আমার কিচ্ছু বলতে ভালো লাগে না। দেখছো না আমি কত ছোট হয়েও কাঁদি না? একদিন দেখবে আমি অনেক বড় চাকরি করব, তোমার সব স্বপ্ন পূরণ করব আমি। যাও তো মা, তুমি এখন নিশ্চিন্ত মনে কাঠ কাটতে যাও। আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। তারপর টুনি কাঠ কাটার উদ্দেশ্যে কুড়ালটা হাতে নিয়ে বনের গভীরে চলে যায় আর শুকনো গাছ কাটতে থাকে। তারপর কাঠ কাটা হয়ে গেলে টুনি কাঠ বেঁধে নিয়ে মাথায় করে বাড়িতে ফিরতে থাকে। টুনি যখন কাঠ নিয়ে বাড়িতে ফিরছিল এমন সময় টুনি রাস্তার পাশে এক প্রাচীন গুহা দেখতে পায়। আর প্রাচীন গুহা দেখে টুনি বলে, বাবা, গুহাটা দেখছি কত বড়। আর বাইরে থেকে তো গুহার ভিতরটা দেখাই যাচ্ছে না, অন্ধকার আর অন্ধকার। আচ্ছা, আমি তো কখনো কোনো গুহার মধ্যে ঢুকিনি। এই গুহার ভিতর একটু ঢুকে দেখি তো, প্রাচীন গুহার ভিতর দেখতে কেমন হয়। এই বলে টুনি খড়ির বোঝাটা আর কুড়ালটা গুহার সামনে রেখে দেয় আর গুহার ভিতরে প্রবেশ করে। আর গুহার ভিতরে প্রবেশ করতেই টুনি একটা পাথরের মূর্তিকে দেখতে পায়। আর টুনি পাথরের মূর্তিটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর টুনি বলতে থাকে, এ কি, এই গুহার মধ্যে পাথরের মূর্তি এলো কি করে? আমি তো কোনো দিনই জানতাম না যে গুহার মধ্যে মূর্তি থাকে। দেখি তো ছুঁয়ে মূর্তিটা কেমন। এই না বলে টুনি যখন মূর্তিটাকে স্পর্শ করে তখন টুনিও সাথে সাথে পাথরের মূর্তি হয়ে যায়। এদিকে টিনটিন বাড়িতে বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। উফ, মা কেন এখনো আসছে না? সেই সকালে বেরিয়েছে কাঠ কাটতে, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, মা ফেরার কোনো নামই তো দেখছি না। এদিকে খিদের জ্বালায় যে আমার প্রাণটা যায় যায় অবস্থা হয়ে গেল। আমি একটু এগিয়ে দেখি তো মা আবার কোনো বিপদে পড়লো না তো। হে ঈশ্বর, আমার মাকে রক্ষা করো ঈশ্বর। এই কথা বলে টিনটিন তার মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বনের মধ্যে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না। মা, ও মা, কোথায় গেলে গো তুমি? তোমাকে এত খুঁজে তো পেলাম না। মা, কই তুমি? দেখা দাও মা, কোথায় তুমি? আমার কাছে এসো মা। ও
এভাবেই টুনিকে খুঁজতে খুঁজতে গুহার সামনে আসে আর গুহার সামনে কাঠের বোঝা আর কুড়ালটি দেখতে পায়। আর এসব দেখতে পেয়ে টিনটিন বলতে থাকে, একি একি মায়ের কুড়াল এখানে কেন? তাহলে কি মায়ের গুহার মধ্যে ঢুকেছে? যাই তো একটু দেখি তো, আমি এই গুহার মধ্যে ঢুকে দেখি। এই কথা বলে টিনটিন গুহার ভিতরে ঢুকে যায় আর গুহায় ঢুকে তার মায়ের পাথরের মূর্তি দেখে কাঁদতে থাকে। কি মা, তুমি এরকম পাথরের মূর্তি হলে কি করে? কথা বলো মা, কথা বলো। এবার আমার কি হবে? ও মা, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নেই। টিনটিন যখন এভাবে কাঁদছিল তখন গুহার সামনে দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল। টিনটিনের কান্না শুনে তান্ত্রিক গুহার ভিতরে ঢুকে যায় আর টিনটিনকে দেখে বলে, সরে আয়, সরে আয়, খবরদার ওই পাথরের মূর্তিকে ধরিস না। তোর মা অভিশপ্ত হয়েছে। তোর মা ওই পাথরের মূর্তিটাকে ধরে যে নিজে পাথর হয়ে গেছে। আর সে মূর্তি ছিল এক ডাইনির। ওই ডাইনি বনের সব পাখিদের ধরে ধরে হত্যা করছিল। তাই আমি এই গুহায় মন্ত্র বলে ওই ডাইনিকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছি। কিন্তু ডাইনি মূর্তি হওয়ার আগে সবাইকে অভিশাপ দিয়েছিল যে তাকে স্পর্শ করবে সেও মূর্তি হয়ে যাবে। তোর মা ভুল করে ওই মূর্তিকে স্পর্শ করেছে আর তাই তোর মা মূর্তি হয়ে গেছে। কি বলছেন তান্ত্রিক দাদু? তাহলে আমার মাকে পাথরের মূর্তি থেকে বের করে আনবো কি করে? মা ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। টিনটিনের এমন কথা শুনে তান্ত্রিকের মনে অনেক মায়া হয়। অবশ্যই তোর মাকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু তুই কি ওই কঠিন কাজটা করতে পারবি বাছা? পারবো, আমি পারবো। আমার মায়ের জন্য যে আমি সবকিছু করতে রাজি আছি। আমার মা যে আমার কাছে সবকিছু। তুমি একবার বলেই দেখো না। তবে শোন, ওই দক্ষিণ কোণে বনের পাশে এক বিশাল বড় নদী আছে আর ওই নদীর মাঝে এক বিশাল বড় তাল গাছ আছে। আর সেই তাল গাছ থেকে যদি তাল পেড়ে এনে তুই তোর মায়ের গায়ে ছোঁয়াতে পারিস তাহলেই তোর মা পাথরের মূর্তি থেকে বেরিয়ে আসবে। তুই কি পারবি? পারবি তুই এই কাজ করতে? তান্ত্রিক দাদু, শুধু নদী কেন, 7 সমুদ্র পার হয়ে তালের গাছ থেকে তাল পেড়ে আনতে বললেও আমি সেটি নিয়ে আসবো। আমার মায়ের জন্য যে আমি তাল পেড়ে আনবই। এখন আমি আসি তান্ত্রিক দাদু। দক্ষিণ বনের নদীর পথ যে অনেক দূরে, আমি এক্ষুনি বেরিয়ে পড়ি। এই কথা বলে টিনটিন উড়ে উড়ে সেই দক্ষিণ বনে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নদীর পাড়ে তো চলে এলাম, এবার আমি নদীর মাঝে ওই তালের কাছে কিভাবে পৌঁছাবো? আমি তো উঠতে পারি কিন্তু সাঁতার তো কাটতে পারি না। এদিকে তো আমি কোনো নৌকাও দেখতে পাচ্ছি না। তবে মায়ের জন্য তাল নিয়ে যাব কিভাবে? টিনটিন যখন আপন মনে এসব কথা ভাবছিল ঠিক সে সময় সেইখানে এক কুমির আসে আর টিনটিনকে বলে, পেয়েছি, আজকের খাবার আমি পেয়ে গেছি। আমি আজকে তোকে খেয়ে আমার পেট পূর্ণ করব। আজ অনেক দিন হলো আমি কোনো পাখির ছানা খাই না।
কুমিরের এমন কথা শুনে টিনটিন ভীষণ ভয় পেয়ে যায়। তুমি এখন আমাকে খেও না দয়া করে। আমি মায়ের জন্য ওই নদীর মাঝখান থেকে তাল নিয়ে যাব, তবেই আমার মা মূর্তি থেকে বের হয়ে আসবে। আমি তাল নিয়ে না গেলে যে আমার মা ওই পাথরের মূর্তিতেই বন্দি হয়ে থাকবে। একটু দয়া করো আমার উপর। টিনটিনের এমন কথা শুনে কুমিরের মনে ভীষণ মায়া হয়। আর কুমির টিনটিনকে বলে, আহারে, তুই তোর মায়ের জন্য তাল নিতে এসেছিস? তোর কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি আর তোকে খাবো না, বরং সাহায্য করব। তুই আমার পিঠে উঠে বস, আমি তোকে ওই নদীর মাঝে তাল গাছের কাছে নিয়ে যাব। কুমিরের এমন কথা শুনে টিনটিন ভীষণ খুশি হয়ে যায়। তারপর টিনটিন কুমিরের পিঠে উঠে পড়ে আর কুমির তাকে তাল গাছের কাছে নিয়ে যায়। তারপর টিনটিন তাল গাছ থেকে তাল পেড়ে নেয় আর কুমিরের পিঠে করে আবারও পাড়ে ফিরে আসে। কুমির বন্ধু, তোমার জন্য আজ আমি তাল পেড়ে আনতে পেরেছি। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব তার ভাষা জানা নেই গো। তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। এই কথা বলে টিনটিন তাল নিয়ে গুহায় ফিরে আসে আর সেই তাল তার মায়ের মূর্তিতে ছোঁয়াতেই সাথে সাথে তার মা পাথরের মূর্তি থেকে বের হয়ে আসে। তা দেখে টিনটিন ভীষণ খুশি ছিল আর তার মাকে সব কথা খুলে বলে টিনটিন। সব শুনে টুনি বলে, মারে, তোর জন্য আজ আমি রক্ষা পেলাম। তুই যদি ওই নদীর মাঝখান থেকে তাল পেড়ে না আনতি, তবে তোকে যে আমি কোনো দিন দেখতে পেতাম না রে মা। এখানেই বন্দি হয়ে থাকতাম আমি। তোমার মেয়ে হয়ে আমি তোমাকে বন্দি অবস্থায় কিভাবে দেখবো বলো তো? তাই তো আমি নদীর মাছ থেকে তাল পেড়ে এনেছি। এই কথা শুনে টুনি টিনটিনকে জড়িয়ে ধরে আর দুই মা মেয়ে মিলে বাড়ি ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তা কোথা থেকে এসেছে শুনি? দাদা, আমি উত্তরের বন থেকে এসেছি মিষ্টি বিক্রি করতে। ওই বনে তেমন ভালো মিষ্টি বিক্রি হয় না দাদা, তাই এই বনে এসেছি। তা খাবেন নাকি দাদা আমার মিষ্টি? তা বেশ বেশ, দাও তো দেখি তোমার মিষ্টি খেতে কেমন হয়। পাখিটি যজ্ঞ কাক আর শালিকের হাতে মিষ্টি দিয়ে দেয় আর ওদের কাছ থেকে টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। মিষ্টি বিক্রেতা পাখিটি ওখান থেকে চলে যাবার পর ওরা দুজনে মিষ্টি খায়। মিষ্টি খাওয়ার সাথে সাথে ওরা বৃদ্ধ হয়ে যায়। বাহ, এই মিষ্টি তো খুবই সুস্বাদু। মিষ্টি আরো খাবো। মিষ্টিওয়ালা কোথায় চলে গেল? তোর কেমন লাগলো রে শালিক? আরে শালিক, আমি তো মিষ্টি খেয়ে বেশ চাঙ্গা হয়ে গেলাম, আর তুই এমন বুড়ি হয়ে গেলি। তোর কি মিষ্টি এতই খারাপ লেগেছে টুনি? আরে কি সব বলছো? আমি বুড়ি হতে যাব কেন? বৃদ্ধ তো তুমি হয়েছো। নিজের চেহারার দিকে একবার তাকাও। এ কি, আমার এত সুন্দর চেহারা এরকম ভাবে বদলে গেল কিভাবে? এ কি হয়ে গেল রে শালিক? এ কি হয়ে গেল? বনের হাওয়া কি বদলে গেল নাকি রে শালিক? আমি নিজেও তো জানি না যজ্ঞ দাদা। চলো তাড়াতাড়ি এখান থেকে চলো তো। এরপর ওরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই মিষ্টি বিক্রেতা যজ্ঞ কাক আর শালিকের মতো বনে সব পাখিদের মিষ্টি খাইয়ে প্রায় বৃদ্ধ বানিয়ে দেয়। একদিন টুনি রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় শালিকের সাথে ওর দেখা হয়। আরে টুনি, এদিকে কোথায় যাচ্ছিস? তোকে তো আজকাল দেখা যায় না রে।
কে তুমি? তোমাকে তো চিনলাম না। আর তুমি আমার নাম জানোই বা কি করে? মা রে, আমি তোকে চিনবো না? আমি শালিক রে, তুই আমাকে চিনতে পারছিস না? আমাকে ভুলে গেছিস? কি, তুমি শালিক পাখি? আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? তোমরা হঠাৎ করে আমার বৃদ্ধ হয়ে গেলে কিভাবে? এরপর শালিক টুনিকে মিষ্টি খাওয়ার কথা খুলে বলে। সব শুনে টুনি বলতে থাকে, এইসব কি বলছো দিদি? এই ঘটনা আগে কেন বলনি? চলো এক্ষুনি মহারাজের কাছে চলো, মহারাজকে সবটা খুলে বলতে হবে। এই বলে টুনি শালিককে নিয়ে বনের আরো বৃদ্ধ পাখিকে সঙ্গে করে মহারাজের কাছে যায়। মহারাজ ঈগলের কাছে যায় আর ঈগলকে সব কথা খুলে বলে। সব শুনে মহারাজ ঈগল ভীষণ চিন্তায় পড়ে যায়। কি, আমার রাজ্যে এত বড় কঠিন রোগ? না না, এই রোগ আর ছড়াতে দেওয়া যাবে না। এই রোগের নাম কি আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় তা জানার জন্য তান্ত্রিককে ডাকতে হবে। সেনাপতি, এক্ষুনি তান্ত্রিককে ডেকে আনো। রাজার কথা শুনে সেনাপতি তান্ত্রিককে ডাকতে যায়। আর বেশ কিছুক্ষণ পর সেনাপতি তান্ত্রিককে নিয়ে রাজপ্রাসাদে আসে আর ওরা তান্ত্রিককে সব কথা জানায়। সব শুনে তান্ত্রিক শালিককে বলতে থাকে, আচ্ছা শালিক, তুমি কি বৃদ্ধ হওয়ার আগে কোনো কিছু খেয়েছিলে বা কোনো কাজ করেছো? করলে আমাকে বলো। তান্ত্রিকের কথা শুনে শালিক ওই মিষ্টিওয়ালার ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক কিছু সময় চুপ করে থাকে আর একটু পর বলতে থাকে, শোনো শালিক, ওটা একটা দুষ্টু জাদুকরের ভা ছিল। ওই দুষ্টু জাদুকরটা এই পাহাড়ের গুহায় থাকে আর ওই খুবই শক্তিশালী। ওই দুষ্টু জাদুকর বনের সব পাখিদেরকে মিষ্টি খাইয়ে বৃদ্ধ বানিয়ে এই বনকে শক্তিহীন করতে চায় আর এই বনের রাজা হতে চায় ওই, জানো? তাহলে এখন কি হবে? আমরা কিভাবে ওই দুষ্টু জাদুকরের হাত থেকে মুক্তি পাবো? আর আমার প্রজারা কিভাবেই বা আগের মতো হয়ে যাবে? বলো তান্ত্রিক। চুপ করে থেকো না। বলছি রাজামশাই, বলছি বনে সব পাখিরা আগের মতো হয়ে যাবে। সেটা হলো একটা উপায়ে হলো, উত্তরের বনে একটা নদী আছে আর ওই নদীর জলের উত্তরের দিকে একটা রঙিন কলা আছে। ওই রঙিন কলাটা এনে যদি সবাইকে রস করে খাওয়ানো যায় তাহলে সবাই আগের মতো হয়ে যাবে। তবে ওই রঙিন কলা আনতে অনেক বিপদ অতিক্রম করতে হবে। আমার প্রজাদের রক্ষা করতে আমি যাব ওই কলা আনতে। যতই ঝড় তুফান আসুক না কেন, আমি আমার দায়িত্ব পালন করব। তবে আরেকটা কথা তান্ত্রিক, ওই জাদুকরকে ধ্বংস করার কোনো উপায় আছে কি? হ্যাঁ আছে। ওই জাদুকরকে ওর বানানো মিষ্টি খাওয়ালে ওই নিজেই বৃদ্ধ হয়ে যাবে আর ওর সব শক্তি শেষ হয়ে যাবে। তবে বেশ, আমি আগে ওই নদীর জলে রঙিন কলা আনবো, তারপর ওই জাদুকরকে ধ্বংস করব। এই বলে রাজা ঈগল কলা আনতে রওনা দেয়। চলতে চলতে পথে রাজার সাথে একটা বৃদ্ধের দেখা হয়। বৃদ্ধ পাখিটা একটা শুকনো কাঠের বোঝার পাশে দাঁড়িয়েছিল। বৃদ্ধটি রাজা ঈগলকে দেখে বলতে থাকে, কে বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু সাহায্য করো, আমি অনেক ক্লান্ত। এই কাঠের বোঝা নিয়ে আমি আর যেতে পারছি না। বলুন, এগুলো নিয়ে কোথায় যাবেন? আমি আপনাকে সাহায্য করব। এই বলে ঈগল কাঠের বোঝাটা তার মাথায় নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছে দেয়। আর বৃদ্ধ শেষে বলতে থাকে, বাবা, তুই অনেক ভালো, তোকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই।
কিন্তু শুধু আমার কাছে এই দাটাই আছে। তোর সাথে এটা রাখলে তোর অনেক উপকারে আসবে রে। ঈগল আর কিছু না বলে ওই দাটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। চলতে চলতে হঠাৎ করে ঈগলের সামনে একটা বাঘ চলে আসে। এ কি, এ তো আস্ত একটা বাঘ। আমি এখন এর হাত থেকে কি করে বাঁচবো? হ্যাঁ, আমার কাছে তো দা আছে। এবার আমি এই ভেলায় করে নদীর উত্তরে যাব আর ওই রঙিন কলা নিয়ে আসবো। বেশ কিছু দূর যাওয়ার পর রাজা ঈগল নদীর জলে একটা রঙিন কলা দেখতে পায়। আর ওই কলাটা নিয়ে রাজা ঈগল তার রাজ্যের দিকে রওনা দেয়। অবশেষে রাজা অনেক কষ্টের পর তার রাজ্যে ফিরে আসে। আর ওই রঙিন কলা তান্ত্রিকের হাতে দিয়ে বলতে থাকে, তান্ত্রিক, তুমি এই কলার রস বানাও আর আমি ততক্ষণে ওই জাদুকরকে ধ্বংস করে আসি। আমি জাদুকরকে ধ্বংস করে এসে তারপরে নিজের হাতে এই রঙিন কলার রস আমি আমার প্রজাদের খাওয়াবো। মিষ্টিওয়ালা, ও মিষ্টিওয়ালা, আমাকে একটা মিষ্টি দাও তো। আমার মিষ্টি খেতে খুবই ইচ্ছা করছে। জাদুকর রাজা ঈগলকে দেখে চিনতে পারে আর মনে মনে বলতে থাকে, বাবা, আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে। রাজা নিজে এসেছে আমার কাছে মিষ্টি খেতে। ভালোই হয়েছে। কি হলো, কি ভাবছো? তবে একটা কথা, আমি তোমার মিষ্টি আগে কোন দিক দিয়ে খাবো? মাছ থেকে নাকি উপর থেকে? কেন, এর আগে তুমি কখনো মিষ্টি খাওনি নাকি? খেয়েছি, কিন্তু তোমার মিষ্টি নাকি একটু বেশি সুস্বাদু। তুমি আমাকে একটা মিষ্টি খাইয়ে দেখাও না। রাজার এমন বোকা কথায় জাদুকর ফেঁসে যায় আর নিজের মিষ্টি নিজেই খেয়ে ফেলে। আর সাথে সাথে জাদুকর বৃদ্ধ আর দুর্বল হয়ে যায়। জাদুকর বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার সব শক্তিও শেষ হয়ে যায় আর সে মাটিতে শুয়ে পড়ে। দুষ্টু জাদুকর, তোর খেলা শেষ। এবার বৃদ্ধ হওয়ার মজা বুঝ তুই। এই বলে রাজা তার রাজ্যে ফিরে আসে আর ওই নদীর জলে রঙিন কলার রস বনের সব বৃদ্ধ পাখিদের খাইয়ে দেয়। আর সব পাখিরা আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর সবাই রাজার অনেক প্রশংসা করতে থাকে। সত্যি আমরা আপনার মতো রাজা পেয়েছি, তাই আমরা অনেক ধন্য। আজ যদি আপনি না থাকতেন তাহলে আমরা কোনোদিনও আগের রূপ ফিরে পেতাম না। এরপর থেকে বনের সব পাখিরা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কিছু ফুল লাগতো, আমি ফুল কিনতে বাজারের দিকে যাচ্ছিলাম গো। তাই নাকি দাদা? তা দাদা কয়টা ফুল নেবে? এই যে দেখো, আমার কাছে টাটকা টাটকা ফুল আছে। হ্যাঁ, ফুলগুলো তো ভালোই দেখতে। তা শোন, আমাকে সবগুলো ফুল দিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তা দাদা বলছি কি, এতগুলো ফুল নিয়ে তুমি কি করবে গো? আরে টুনি, জানিস তো কাল আমাদের বিবাহ বার্ষিকী, তাই ফুল দিয়ে তোর বৌদিকে সারপ্রাইজ দেব। দে দে, তাড়াতাড়ি দে। এরপর বান্টি টুনির কাছে ফুলগুলো নিয়ে টাকা দিয়ে চলে যায় আর টুনি ভাবতে থাকে, ইস, আজ টোনার কথা অনেক মনে পড়ছে আমার। টোনা বেঁচে থাকতে বিবাহ বার্ষিকীতে আমাকে বেলি ফুলের মালা এনে দিয়েছিল। এসব বলে টুনি বাড়ির দিকে রওনা দেয়। টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি? না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়। টুনি এসব বলতে বলতে টুনটুন সেখানে আসে। কি গো মা, আমায় ডাকছো তুমি? আমি বাইরে খেলতে গিয়েছিলাম। বলো, কি বলবে? তা বলি, সারাদিন বাইরে ঘুরে ঘুরে খেলাধুলা করলেই হবে নাকি বাড়ির একটু কাজকর্মও শিখতে হবে?
ও মা, এসব কথা বাদ দাও তো। আমি বড় হলে এমনিতেই সব কাজ করতে পারবো। চলো চলো, এখন ঘরে চলো, সন্ধে হয়ে গেছে তো। এরপর দুই মা মেয়ে মিলে ঘরে চলে যায়। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। মা, এই নাও তোমার ফুলের ঝুড়ি। শোনো মা, আজ আমার জন্য একটু কমলা আনবে? আমার না কমলা খেতে খুব ইচ্ছে করছে। ওরে বাবালে, আমার সোনা মেয়ে কমলা খেতে চেয়েছে আর আমি এনে দেব না? আচ্ছা ঠিক আছে রে মা, আমি বিকেলে বাড়ি ফেরার সময় আমার এই ছোট্ট সোনার জন্য কমলা কিনে আনবো, ঠিক আছে? এরপর টুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় যেতে যেতে ভাবে, আজ বরং আমি উত্তরের জঙ্গলে যাব। কিন্তু উত্তরের জঙ্গল তো বেশ দূরে, হেঁটে গেলে হবে না, আমাকে উড়ে উড়ে যেতে হবে। তাহলে আমি তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো। এই বলে টুনি ফুলের ফাঁকা ঝুড়িটা আর ঠোঁটে নিয়ে উড়ে উড়ে উত্তরের জঙ্গলে যায় আর উত্তরের জঙ্গলে গিয়ে ঘুরে ঘুরে ফুল তুলতে থাকে। আরে আরে, এ আমি কি দেখছি? কচু গাছে 3 কাঁঠাল। আচ্ছা, কচু গাছে আবার কাঁঠালও ধরে? এটা কি করে সম্ভব? আর কাঁঠালগুলো কেমন জানি জল জল করছে। এই না বলে টুনি যেই না কচু গাছের কাঁঠালে হাত দিয়েছে, তখনই টুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এদিকে টুনটুন, আরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মা এখনো কেন আসছে না? মা তো কখনো এমন দেরি করে না। আর এভাবেই রাত হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু টুনি এখনো বাড়ি ফেরেনি। না, এভাবে বসে থাকলে আর হবে না, মাকে আমাকে খুঁজে বের করতেই হবে। মা ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। মা, তুমি কোথায় গেলে? মা, তুমি কোথায় গেলে? এরপর টুনটুন কাঁদতে কাঁদতে তার মাকে খোঁজার জন্য বনের গভীরে চলে যায় আর তার মাকে খুঁজতে থাকে। তখনই তার চোখ যায় একটা তান্ত্রিকের দিকে। তান্ত্রিক দাদু, ও তান্ত্রিক দাদু, আমার মাকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানো? তুমি একটু বলো না তান্ত্রিক দাদু, কোথায় গেলে আমি মাকে খুঁজে পাবো? কাঁদিস না বাছা, তোর মা দক্ষিণের জঙ্গলে এক জাদুই কচু গাছে 3 কাঁঠাল, আর সেই কচু গাছের 3 কাঁঠাল স্পর্শ করার কারণে সে পাতালপুরীতে চলে গেছে, বুঝতে পেরেছি? কি, আমার মা পাতালপুরীতে চলে গেছে? তাহলে এখন আমি আমার মাকে কিভাবে রক্ষা করব? মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? মা, কাঁদিস না বাছা, তুই কাঁদিস না। আসলে ওই জাদুই কচু গাছের 3 কাঁঠাল হলো এক ভয়ঙ্কর রাক্ষসীর মায়া গাছ। ওই রাক্ষসীর অনুমতি ছাড়া যদি কেউ ওই গাছ স্পর্শ করে তাহলে সে পাতালপুরীতে চলে যায়। তাহলে কি আমার মার পাতালপুরী থেকে বের হতে পারবে না? পারবে পারবে, কিন্তু তার জন্য যে তোকে পাতালপুরীতে যেতে হবে, তুই কি তা পারবি? আমি পারবো তান্ত্রিক দাদু, তুমি আমাকে বলে দাও আমি কিভাবে ওখানে যেতে পারবো। তবে বেশ, এই নে এই ছোট্ট কাঁঠাল বীজ। এই বীজটা নিয়ে তুই নীল পাহাড়ের পিছনে যাবি আর সেখানে গিয়ে এই বীজটা তুই মাটিতে রাখবি। তখনই সেখানে একটি গর্ত তৈরি হবে আর তোকে সেই গর্ত দিয়েই পাতালপুরীতে যেতে হবে। শোন, ওই পাতালপুরীতে গিয়ে দেখবি ওখানে একটা কচু গাছ আছে আর সেই কচু গাছে 3টি কাঁঠাল আছে আর সেখানেই তোর মা বন্দি আছে। আর তার পাশেই দেখবি কয়েকটা কাঁঠাল, ওখানে অন্যান্য পাখিরা বন্দি আছে। তবে তান্ত্রিক দাদু, আমি আমার মা সহ বাকি পাখিদের কিভাবে পাখিতে পরিণত করব? শোন, ওই রাক্ষসীর কাছে আছে একটি সোনার কাঠি। তুই ওই কাঠিটা নিয়ে যদি কচু গাছে 3 কাঁঠালে ছোঁয়াতে পারিস তবেই তোর মা আগের রূপে ফিরে আসবে। এরপর টুনটুন সেই বীজটা নিয়ে নীল পাহাড়ের পেছনে যায় আর সেখানে গিয়ে সেই বীজটা মাটিতে ছোঁয়ায় আর সঙ্গে সঙ্গে মাটির নিচে গর্ত তৈরি হয় আর টুনটুন সেই গর্ত দিয়েই পাতালপুরীতে যায়।
আরে আরে, পাতালপুরিতে এমন হাড় আর কঙ্কাল পড়ে আছে কেন? ওরে বাবা রে, নিশ্চয়ই পাতাল রাক্ষসী পাখিদের এখানে এনে খায়। আমার মাকেও আবার খেয়ে ফেলেনি তো? না না, আমার ভয় পেলে চলবে না। এরপর টুনটুন আবারও সামনের দিকে যেতে থাকে, আর টুনটুন একটু সামনে গিয়ে দেখে একটা কচু গাছে 3টি কাঁঠাল ধরে আছে, আর তারও পাশে আরো কয়েকটা কাঁঠাল পড়ে আছে। মা, নিশ্চয়ই এই কচু গাছে আমার মা আছে। মা, আমি তোমাকে মুক্ত করে ছাড়বই মা। এরপর টুনটুন রাক্ষসীকে খুঁজতে থাকে, আর টুনটুন একটু পাশেই দেখে রাক্ষসী নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে চুপি চুপি টুনটুন রাক্ষসীর কাছে যায়। এই তো সোনার কাঠিটা রাক্ষসী পাশে রেখেই ঘুমিয়েছে, এটাই সুযোগ। এরপর টুনটুন রাক্ষসী কিছু বুঝে ওঠার আগে সোনার কাঠিটা নিয়ে কচু গাছে 3 কাঁঠালে ছোঁয়ায়, আর সাথে সাথে টুনি তার স্বাভাবিক রূপে ফিরে আসে। টুনটুন, মা আমার, তুই আমাকে বাঁচালি রে মা। মা, আগে দাঁড়াও, এই কাঁঠালের ভেতর থেকে ওই বাকি পাখিগুলোকে মুক্ত করি। এরপর টুনটুন সোনার কাঠিটা নিয়ে ওই কাঁঠালগুলোতে ছোঁয়ায়, আর সাথে সাথে কাঁঠালগুলো থেকে কয়েকটা পাখি বেরিয়ে আসে। এরপর টুনটুন তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে জঙ্গলে ফিরে আসে। মা টুনটুন, তুই আমার যোগ্য মেয়ে, তুই আমাকে আজ বাঁচিয়ে নিয়ে আসলি রে মা। সত্যি তোর অনেক বুদ্ধি। মা, আমি তোমার জন্য সব করতে পারি মা।